জানো রাজীব, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। তোমরা ছেলেরা যেই বয়সে ডাঙ্গুলি আর মার্বেল খেলো, সেই বয়স থেকেই আমরা মেয়েরা সংসারের স্বপ্ন দেখি। কত রাত জেগে আমরা স্বপ্ন দেখি জানো। তুমি আমায় কত কষ্ট দিলে, কত নির্যাতন করলে, তবুও তোমায় কত ভালোবাসতাম জানো। জানবে কিভাবে? কোনো দিন তো মনের খবর জানতে চাওনি। আমার তোমার কাছে খুব বেশি চাওয়ার ছিল না রাজীব। ছোট্ট একটা ঘর, তুমি আর আমি। রোজ খেতে বসে আমি হাঁ করে তোমার সামনে বসবো, আর তুমি আমায় পাগলি বলে নিজের হাতে আদর করে খাইয়ে দেবে। আমাদের কখনো দুটো প্লেট হবে না, দুটো বালিশ হবে না। রোজ কাজে যাওয়ার আগে তুমি আমায় জড়িয়ে ধরে কপালে চুমু খাবে আর বলবে সাবধানে থেকো। ভরা পূর্ণিমায় আমরা পাটি পেতে উঠোনে বসবো, আমার মাথাটা থাকবে তোমার কাঁধে, আর তুমি আনাড়ি গলায় গান গাইবে। আমি হো হো করে হাসবো আর বলবো, ওরে আমার সুবীর নন্দী। তুমি আমায় খুব জ্বালাবে, খুব। রান্নার সময়, গোসলের সময়, ঘুমানোর সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময়, যখন তখন জ্বালাবে। আর আমি রাগ দেখিয়ে বলবো, যত দিন যায় তত তোমার ছেলে মানুষই বেড়ে যায়। এত পাগল কেন তুমি? তুমি একগাল হেসে বলবে, তুমিই বা কেন দিন দিন এত সুন্দরী হয়ে যাও? দেখলেই প্রেম প্রেম লাগে। কত বোকা বোকা আর হাস্যকর আমার স্বপ্নগুলো, তাই না রাজীব? আমি এতদিন ভেবেছিলাম একদিন তুমি ঠিক হয়ে যাবে। আমার স্বপ্নগুলো পূরণ না হোক, অন্তত তোমার মনে আমার জন্য একটু হলেও মায়া থাকবে। স্ত্রী হিসেবে না হোক, একজন মানুষ হিসেবে অন্তত। আমি ভুল ছিলাম রাজীব। তুমি তো কোনো দিন আমার ছিলেই না। তুমি তো অন্য কারো। আমায় ক্ষমা করে দিও রাজীব। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এত কষ্ট নিয়ে মানুষ বাঁচতে পারে না। এই রাজীব, তুমি আগে কেন বলনি ওই মেয়ের কথা? অন্তত আমি তো কিছুটা কষ্ট কম পেতাম। তুমি সুখে থেকো। আমি তোমায় পাকা দেখার দিন থেকে ভালোবাসতাম, আজও ভালোবাসি, হয়তো চিরদিন। আমায় ক্ষমা করো রাজীব। আমি তোমায় চিরজীবনের জন্য মুক্তি দিব। এই অপয়া মেয়ের মুখ তোমাকে দেখতে হবে না আর। ঝুমুর মনে মনে কথাগুলো বলছিল আর বারবার শাড়ির আঁচলে চোখ মুছছিল। চোখের জল আজ কথা শোনে না। আজকের মতন কান্না সে জীবনেও করেনি। ভাবতেই ডুকরে কেঁদে ওঠে। রাজীবের সাথে তার আর সংসার করা হবে না। রাজীবের মোবাইলে দুটো বালিশের পাশে আছে। ঝুমুর নোকিয়া মোবাইলটা হাতে নিয়ে মায়ের নম্বরে ফোন করলো। হ্যালো মা। সৈদা বেগম ভয় জড়ানো কণ্ঠে জোরেই বলে উঠল, কিরে ঝুমুর, কি হয়েছে মা তোর? এত রাইতে ফোন করছস কেন? ঝুমুর কান্না জড়ানো কণ্ঠে বলল, মা আমারে বাড়িতে নিয়ে যাই বা, আমি আর এই নরকে থাকতে পারুম না। জামাই তোরা আইজো মারছে? আল্লাহর দোহাই লাগে মা, আমারে বাড়িতে নিয়ে যাও। আমি অক্ষণই জয়নাল রে পাঠাইতেছি, তুই কান্দিস না মা, জামা কাপড় গোছাইয়া। জয়নাল ঝুমুরের ছোট ভাই। ওরা এক ভাই এক বোন। না মা, অহন অনেক রায়। জয়নাল রে কাইল সকালে পাঠাইয়া দিও। ঝুমুর দেয়াল ঘড়িতে তাকালো। রাত তখন 2:57। শরীরে অসহনীয় যন্ত্রণা, তবুও ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে গেল আর এফএলের চেয়ারটা টেনে বসলো। নিজের ডায়েরি আর কলমটা হাতে নিয়ে আবারও তাকালো রাজীবের দিকে। ওই মুখটায় এত মায়া কেন? দেখলেই গলা ফেটে কান্না পায়। ঝুমুর ডায়েরিটা খুলে প্রথমে তারিখে লিখলো, মা গো, আমি তোমার ছোট্ট পুতুল ঝুমুর, যে সারাদিন দৌড়াতো, খেলতো, আর কলেজ থেকে দৌড়ে এসে তোমার হাতে মাখানো ভাত খেত। জানো মা, তোমার মেয়ে আজ 8 মাস ধরে জেলখানার কয়েদি। ও না, কয়েদি বললে ভুল হবে। আমি তো রক্ষিতা। জানো মা, এখন রাত 3:08 বাজে। তোমার মেয়েটা এখনো ঘুমায়নি। তুমি তো তোমার মেয়েকে কখনো রাত জাগতে দাওনি, অথচ আজ আমি রোজ রোজ রাত জাগি। শুধু আমিই রাত জাগি না, আমার সাথে রাত জাগে আমার চোখের পানিরা। আচ্ছা মা, চোখে এত পানি হয় কি করে? এত কাঁদি তবুও শেষ হয় না কেন? চোখ দুটো কোন আজব ধাতুতে গড়া গো মা? সৃষ্টিকর্তা সম্ভবত আমার ভাগ্য লিপিতে চোখের জল বাদে অন্য কিছু লেখেনি, তাই ফুরোয় না। মা, তোমার মনে আছে একদিন শিউলি আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছিল বলে তুমি কত ঝগড়া করলে ওর মায়ের সাথে? দেখো না মা, এখন প্রতিদিন আমি রক্তাক্ত হই। আমাকে কোনো মা এসে রক্তটাও মুছিয়ে দেয় না। কত রক্ত ঝরে এই শরীর থেকে, কেউ দেখেও দেখে না।
তোমার জামাই আমায় কুকুরের মতো মারে মা। ওদের কাছে আমি একটা কুকুর ছাড়া আর কিছুই নই। তাই তো আমায় মারার সময় কারোর মায়া হয় না। আমার ভাগ্যটা এমন কেন মা গো? আর কত সহ্য করবো বলো? আমি এখানে থাকলে হয়তো মার খেতে খেতেই মরে যাব। তোমার মেয়েটাকে এই নরক থেকে বের করো মা, নয়তো তুমি একদিন মেয়ের লাশের ওপর বসে কাঁদবে, কিন্তু মেয়ের মুখে মা ডাকটা আর শুনবে না। জানো মা, আমার সবচেয়ে বেশি কষ্ট হয় কখন? যখন ওরা আমাকে আমার বাবাকে গালি দেয়, যখন ওরা তোমাকে আর বাবাকে গালি দেয়, জাত বংশ তুলে গালি দেয়। এত কষ্ট মানতে পারি না মা। তুমিই বলো, পৃথিবীর কোনো সন্তান কি মা বাবার অপমান সইতে পারে? পারে না মা। আমি সহ্য করতে না পেরে যদি কিছু বলতে যাই, তখনই আমায় ধরে খুব মারে। আমি কি শুধু কষ্ট পাবার জন্যই পৃথিবীতে এসেছিলাম? কতদিন তোমায় দেখিনি মা, তোমায় জড়িয়ে ধরে ঘুমাইনি, বাবার হাতের নখগুলো কাটিনি কতদিন পর্যন্ত। বাবা কেমন আছে মা? আর আমার ভাইটা, যার সাথে সারাদিন ঝগড়া হতো আমার, কতদিন ওর সাথে ঝগড়া করিনি। খুব কষ্ট হচ্ছে মা, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, আর লিখতে পারছি না। জানি না আগামী সকাল আমি দেখতে পাবো কি না, তোমার বাবার ভাইয়ের সাথে দেখা হবে কি না। যদি দেখা না হয়, তবে তোমার পুতুল মেয়েটাকে ক্ষমা করে দিও। আর একটা কথা জেনে রেখো, কখনো তোমাদের বলা হয়নি, খুব ভালোবাসি তোমাদের আর জয়নালকেও। ভালো থেকো মা, ভালো থেকো মা, বাবা, ভাই। ইতি তোমার অভাগী মেয়ে ঝুমুর। সূর্যের আলো পুরো আকাশে ছড়ানোর আগে জয়নাল রিজার্ভ সিএনজি নিয়ে চলে এলো ঝুমুরের শ্বশুর বাড়ি। তাকে দেখেই ঝুমুরের বুকটা হু হু করে উঠল। এই ভাইয়ের সাথে জন্মের পর থেকে সারাক্ষণ খোটাখুটি লেগে থাকতো তার, অথচ আজ তার বিপদে ভাইটা ছুটে এলো। আসলে রক্তের সম্পর্কগুলো এমনই হয়। জয়নাল ঝুমুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার চোখ টলমল করছে। পুরুষটা শত যন্ত্রণার পরও অন্যকে চোখের পানি দেখাতে নারাজ। অন্যদিকে তাকিয়ে কাপা ঠোঁটে জয়নাল বলল, আপু, আমি রিজার্ভ সিএনজি আনছি, তুই বোরকা পর তাড়াতাড়ি। জয়নালের কণ্ঠ শুনে মনে হলো সে এক্ষুনি হাউমাউ করে কেঁদে দেবে। ঝুমুর এক গ্লাস পানি দিয়ে মুখটা ধুয়ে নিল, কিন্তু রক্তের দাগটা পুরোপুরি মোছেনি। আসলে শুকনো রক্তের দাগ সহজে ওঠে না। ঝুমুর বোরখা পরে উঠানে বেরোলো। জয়নাল তার হাত ধরে রেখেছে। তখনই মানোরা হোসেন এলেন। উনি রাতে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকলেও ও প্রতি সকালে এই বাড়িতে আসেন। ঝুমুরকে দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে মেজো বউ? তোমার ভাই এত সকালে, কি ব্যাপার? তুমি বোরকা পইরা কই যাও? আমি আর এই বাড়িতে থাকুম না আব্বা, আমি আমাগো বাড়ির যাইতাছি। কেন, কি হয়েছে তোমার? আজিব কি আবার তোমারে মারছে? সেটা ওনারেই জিগায়েন, আমি যাই। আসসালামু আলাইকুম। তুমি এইভাবে যাইও না। আগে আমারে তো কও কি সমস্যা, আমি ওই কুত্তার বাচ্চার বিচার করুম। আর কোনো চাকরির দরকার নাই, আমারে মাইরা ফালালেও এই বাড়ির কেউ আইয়া দেখবো না। আমি যাই, সিএনজি দাঁড়ায় রইছে। আল্লাহ হাফেজ। ঝুমুর আর তার শ্বশুরের কোনো কথাকেই অগ্রাহ্য করলো না। ভাইয়ের হাত ধরে সিএনজিতে উঠে পড়ল। সিএনজি সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সৈয়দা বেগম জয়নালকে বলে দিয়েছেন বাড়ি আসার আগেই যেন ঝুমুরকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার ঝুমুরকে চেক আপ করে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিল। এরপর মোলায়েম কণ্ঠে জানতে চাইল, সত্যি করে বলো তো মা, তোমার শরীরে এত কঠিন জখম কিভাবে হলো? ওই মানে আঙ্কেল, পুকুর ঘাটে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম। তুমি সত্যিটা কেন লুকাচ্ছ মা? আমাকে সব খুলে বলো। আমি একজন ডক্টর, আমি তোমায় হেল্প করব। না আঙ্কেল, তেমন কিছু না, আমি সত্যি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোনটা পড়ে যাওয়ার আঘাত আর কোনটা শারীরিক নির্যাতনের আঘাত সেটা আমি চিনি। তুমি প্রেগনেন্ট, তার মানে এই দাঁড়াচ্ছে তুমি বিবাহিত। আর তোমার শরীরের আঘাতগুলো নিশ্চয়ই তোমার হাজব্যান্ডের করা। ঝুমুর মাথা নিচু করে চুপ করে আছে। ডক্টর আবার বলল, আমি বুঝতে পারি না এই যুগেও মানুষ এতটা নির্মম হয় কি করে। এমন ফুলের মতো মেয়েকে কেউ কি করে আঘাত করে? তোমার মুখের দিকে তাকিয়ে তো পৃথিবীর যে কোনো অন্যায় মাফ করে দেওয়া যায়। ঝুমুর মনে মনে বলল, আঙ্কেল, কেউ যখন আঘাত করে তখন মুখের দিকে তাকায় না, আর যদিও তাকায় তখন সে শুধু ঘৃণাটাই দেখতে পায়। ডক্টর আবার বলল,
আমি তোমাকে যেই ওষুধগুলো দিয়েছি সেগুলো নিয়ম মেনে খাবে। আর আমি তোমাকে পুলিশ কেস করার জন্য একটা ডাক্তারি ডকুমেন্টে সাইন করে দেব। ওই ডকুমেন্ট দেখিয়ে তুমি বাদী হয়ে ওই জানোয়ারের নামে নারী নির্যাতন মামলা করতে পারবে। তাছাড়া তুমি প্রেগনেন্ট, সেই রিপোর্টও পুলিশকে দেবে। এই দুটো ডকুমেন্ট দেখানোর সাথে সাথে ওই অমানুষের নামে মামলা হয়ে যাবে। দেখো মা, তোমার বয়সী আমারও একটা মেয়ে আছে। আর যদি তুমি মুখ বুজে অত্যাচার সহ্য করো তাহলে তোমার দেখা দেখি আরও 5টা মেয়ে মুখ বুজে অত্যাচার সইবে। আর যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও তখন আরও 5টা মেয়ে রুখে দাঁড়াবে। এভাবে একদিন সমাজ থেকে নারী নির্যাতনের চ্যাপ্টার চিরদিনের মতো ক্লোজ হয়ে যাবে। তুমি দেরি করো না, আজকেই পুলিশ কমপ্লেন করো। এরপর ডক্টর একটা কাগজ সাইন করে ঝুমুরের হাতে দিল। ঝুমুর থ্যাঙ্কস বলে উঠে এলো। বাসায় ফেরার পর সৈদা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো, যেন মৃত মেয়েকে আবার জীবিত পেয়েছে। নাকে মুখে শুকনো রক্তের দাগ যেন মায়ের মনেও রক্তক্ষরণ বইয়ে দিল। ঝুমুরের বাবা আকবর আলী ঘন্টায় কতবার ফোন করেছেন নিজেও জানে না। উনি শহরে চাকরি করে। মেয়ের অত্যাচারের কথা শুনে ঘন্টায় 7-8 বার করে ফোন দিয়ে যাচ্ছে। বিকেলে শহীদা বেগম মেয়ের সারা পিঠ বুক দেখতে লাগলো। ফর্সা শরীরটা এখানে ওখানে সমস্ত কালো রক্তের দাগ। মেয়ের শরীরের জখমগুলো যেন ওনার বুকটা ভেঙে চুড়ে দিচ্ছে। এরপর মাথায় সিঁথি কেটে কেটে দেখলো জমাট বাঁধা রক্তের ছাপ। ঠিক কতটা মারলে একজন মানুষ এভাবে আহত হয়? প্রায় 20-22 দিন হলো ঝুমুর বাবার বাড়ি এসেছে। এই কয়দিন তার শ্বশুর, বড় ভাবি আর মিনু মুন্নি বাদে কেউ তার খোঁজ নেয়নি। শরীরে আঘাতগুলি মোটামুটি সারলে মনে আঘাতগুলি কিছুতেই সারছে না। এদিকে পাড়া প্রতিবেশীরা খোঁচা মারার কথায় তার কাটা ঘায়ে নুনের ছিটা পড়ার অবস্থা। সবার এক ধাঁচেরই প্রশ্ন, কি রে ঝুমুর, কবে আইসোস? ওরে বাবা, এত লম্বা বেড়াইতেছোস? শ্বশুর বাড়ি যাবি কবে? কি রে, তোর শ্বশুর বাড়ির লোকজন তোর খোঁজ খবর নেয় না? ওরা আর তোরে নিব না বুঝি? মানুষের তো আর এমনি এমনি কাউরে মারে না, নিশ্চয়ই দোষ দেখছে তাই মারছে। এক হাতে তালি বাজে না, আর বিনা দোষে গাঙ্গের পানিও লড়ে না। পুরুষ মানুষের একটু একটু দোষ থাকে, তাই বইলা সংসার চাইলা চইলাইব, এইটা কেমন কথা? আমাগরে কম কষ্ট দিছিনি, তাও দাঁতে দাঁত কামড় মাইরা পইরা রইছি, একদিন সোপা করি নাই। সি সি ঝুমরের মা ভাবি, এইগুলা কি করছো? হ্যাঁ, মাইয়া মাইসে আবার বেটা মাইসের কেমনে তালাক দেয়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ঝুমরের মা ভাবি, একটা কথা খেয়াল রাখেন, এক কোপে গাছ কাটন যায় না। সংসার চলতে গেলে টুংটাং ঝগড়াঝাটি হইবই, তাই বইলা সংসার ছাইরা দেওয়ানের কথাও মুখে আনা গুনা। আর এমনি মা হইছে হইয়া কেমনে মাইয়া মানুষের এইসব কথায় প্রশ্রয় দেন? ঝুমুর আরো ভাবি, ঝুমুরের ভাবি, ধৈর্য বাদে সংসার করন যায় না। আমার তো মাইয়া আছে, আল্লাহ বাঁচায় রাখুক। কি ধৈর্য, কি ধৈর্য! আজ পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে একটা দোষের কথাও আহে নাই। 2 দিন পরে বাচ্চার মা হইব, আর অহন আসছে রঙ্গ করতে। খুঁজা দেখেন ভাবি, মাইয়া মাইসের হয়তো, আপনার মাইয়ার হয়তো অন্য কারোর লগে পীড়িত আছে, হের লেগাই আর এই জামাই ভালো লাগে না। কথাগুলো শুনতে শুনতে ঝুমুর আর সৈদা বেগমের যেন কান পচে গেল। বিপদের দিনে এই প্রতিবেশীদের কটু কথার জন্যই হয়তো মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। ছি, মানুষ এমন হয় কেন? অন্যের বিপদে এগিয়ে না এসেও শুধু সমালোচনাই করতে জানে। মাঝে মাঝে ঝুমুরের মন চায় মরে যেতে, কিংবা বহু দূরে কোথাও হারিয়ে যেতে। কত নামাজে মোনাজাতে সে মৃত্যু চেয়েছে আল্লাহর কাছে, সেই ভালো জানে। একদিন আকবর আলী আর মনোয়ারা হোসেন মিলে একটা গ্রাম্য সালিশের তারিখ ঠিক করে। 2-4 জন মুরব্বি মিলে ওদের দুপক্ষের কথা শুনে বিচার করবে। ঝুমুরে এই কথা ভাবতেই লজ্জা লাগে, শেষ পর্যন্ত কিনা তাকে নিয়ে সালিশ হবে। সেই রাতে ঝুমুর মাইমুনা ভাবিকে ফোন করে শ্বশুর এলাকার মেম্বারের ফোন নাম্বার জোগাড় করে, কারণ সালিশে তো সবাই তাকেই দোষারোপ করবে। ওই এলাকার কাউকেই তো সে কোনোদিন কিছু জানায়নি। আগে মনে মনে ঠিক করে নিল মেম্বারের সাথে কি বলবে। উনি আবার ঝুমুরের দুঃসম্পর্কের ভাসুর হন। দূর দূর বুকে নাম্বারটা ডায়াল করে ফোন দিল, তারপর মোলায়েম সুরে সালাম দিয়ে পরিচয় দিল। মেম্বার সাহেব খুব মনোযোগ দিয়ে ঝুমুরের কথাগুলো শুনে গেল, শুধু মাঝখানে একবার বলে উঠলেন,